হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 7। চ্যাপ্টার নাম্বার 7 আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। আমরা চ্যাপ্টার 7-এ শিখব হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যার বাংলা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে প্রত্যেক বছরই পার্ট সিতে একটা করে প্রশ্ন আসে এবং পার্ট বিতেও মাঝে মাঝে প্রশ্ন আসে। তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ইউজিং ইনডিরেক্ট মেথড, আর একটা হলো ডিরেক্ট মেথড। মূলত ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় দুইটা পদ্ধতিতে, একটা ইনডিরেক্ট মানে পরোক্ষ পদ্ধতি, একটা ডিরেক্ট মানে প্রত্যক্ষ পদ্ধতি, তোমরা যেটা ইন্টারে করছিলা। তো আমাদের পরীক্ষার মধ্যে 99.99% অঙ্ক আসে ইনডিরেক্ট মেথড থেকে, আর ডিরেক্ট মেথড থেকে তেমন অঙ্ক আসে না। তবে আমরা দুইটা মেথডই করাবো, বিশেষ করে ইনডিরেক্ট মেথড অঙ্কগুলি বেশি করাবো, কারণ এখান থেকে ম্যাথগুলি বেশি আসে। আমরা আগে ইনডিরেক্ট করব, এরপর আমরা ডিরেক্ট করব। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় এই পর্যন্ত 2016 থেকে 22 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বি তে একটা প্রশ্ন, 17 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা প্রশ্ন, 18 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সি তে দুইটা প্রশ্ন, 20 সালে পার্ট সি তে একটা, 21 সালে পার্ট সি তে একটা, এবার 22 সালে পার্ট সি তে একটা। তোমরা পরীক্ষা দিবে 2023 সালে। 2023 সালে এখান থেকে পার্ট সি তে একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, এবং যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট বি তেও প্রশ্ন আসতে পারে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করব। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের পদ্ধতি হচ্ছে দুইটা, একটা ইনডিরেক্ট আর একটা ডিরেক্ট। আমরা ইনডিরেক্ট মেথডে করি আর ডিরেক্ট মেথডে করি। উভয় পদ্ধতিতে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার ধাপ হচ্ছে তিনটা। বলো তো দেখি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের স্টেপ কয়টা? তিনটা। স্টেপ তিনটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, যেটাকে আমরা ইন্টার পড়তাম পরিচালন কার্যক্রম। দুই নাম্বারটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, যেটা ইন্টারে পড়তাম আমরা বিনিয়োগ কার্যক্রম। আর তিন নাম্বার স্টেপ হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, যেটাকে বলা অর্থায়ন কার্যক্রম। তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের আমাদের স্টেপ হচ্ছে তিনটা, যে পদ্ধতি করি। ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে তিনটা, ডিরেক্ট মেথডের ক্ষেত্রে তিনটা। এবার আসি আমরা ইনডিরেক্ট মেথডটা একটু আলোচনা করব। প্রথমেই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করার জন্য প্রথমে আমরা লিখব নেম অফ কোম্পানি, এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে আমরা যে মেথড করব ওই মেথডের নাম লিখব, এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা হয় এক বছরের জন্য, এর জন্য লিখব হচ্ছে ফর দ্য ইয়ার এন্ডে 31 ডিসেম্বর, যা থাকবে তাই। এবার পার্টিকুলার টাকা। এখন ক্যাশ ফ্লো স্টেটমেন্টের তিনটা স্টেপে আমরা তিনটা স্টেপ নিয়ে ইন্ডিভিজুয়াল আলোচনা করব। সর্বপ্রথম হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস। মনে রাখতে হবে এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আইটেমের ক্ষেত্রে টোটাল 5টা আইটেম আসবে। এই 5টা আইটেমের কম আসবে, কিন্তু কখনো বেশি আসবে না। আমি যেভাবে পড়াবো আপনাকে ঠিক এভাবে মুখস্থ করতে হবে, তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আপনি কখনোই ভুলবেন না। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে 5টা আইটেম, এই 5টা আইটেম আমি 5 জনকে ধরো পরবর্তীতে, ভালো করে খেয়াল করবেন। এক নাম্বার স্টেপটা হচ্ছে নিট ইনকাম। যদি নিট ইনকাম থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি নিট লস থাকে তাহলে আমরা বিয়োগ করব। শেষ। 5টা আইটেমের মধ্যে প্রথম আইটেমটা হচ্ছে নিট ইনকাম অথবা নিট লস। দুই নাম্বার আইটেমের নাম হচ্ছে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন, অ্যামortization বা ডিপ্লেশন সব একই কথা। এটা অলওয়েজ আমরা যোগ করব, এটা বিয়োগ হওয়ার কোনো অপশন নাই। তিন নাম্বার যেটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পত্তি। নরমালি যে কোনো জিনিস বৃদ্ধি পেলে আমরা যোগ করি আর হ্রাস পেলে বিয়োগ করি, কিন্তু চলতি সম্পত্তির ক্ষেত্রে উল্টা। লেখা আছে কারেন্ট অ্যাসেট ডিক্রিজ, ডিক্রিজ মানে হ্রাস, হ্রাস পেলেই হচ্ছে যোগ, আর ইনক্রিজ মানে বৃদ্ধি, বৃদ্ধি পেলে হচ্ছে বিয়োগ। তাহলে কারেন্ট অ্যাসেট যদি ডিক্রিজ হয় তাহলে যোগ, আর যদি ইনক্রিজ হয় তাহলে বিয়োগ। এরপরে 4 নাম্বার আইটেম হচ্ছে কারেন্ট লায়াবিলিটি মানে চলতি দায়। এটা আবার ঠিক আছে, ইনক্রিজ হলে যোগ, ডিক্রিজ হলে বিয়োগ। আর সর্বশেষ আইটেম হচ্ছে 5 নাম্বার আইটেম, যার এটা হচ্ছে লস অন সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। বাংলা হচ্ছে যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লস হয়, লসটা যোগ করব, আর লসের পরিবর্তে যদি লাভ হয় লাভটা আমরা বিয়োগ করব। এই 5টা আইটেম আমাকে মুখস্থ করে দিতে হবে। আইটেম 5টা আমি আবার বলতেছি, আমার সাথে সাথে বলেন।
প্রথম আইটেমের নাম কি? নেট নেট ইনকাম ইনকাম অথবা নেট লস। ওকে, নেট ইনকাম কি করব? যোগ যোগ করব সাথে সাথে আর বলেন। নেট যোগ লস করব, বিয়োগ নেট করব। লস ওকে, 2 নাম্বার আইটেমের নাম হচ্ছে ডিপ্রিসিয়েশন। সবসময় কি করব? যোগ করব। যোগ করব। ওকে, কারেন্ট অ্যাসেট বলেন, কারেন্ট অ্যাসেটের কন্ডিশন কি? ডিক্রিজ যদি হলে যোগ বাড়ে করব, ইনক্রিজ হলে যোগ করব। ওকে, আর কারেন্ট লায়াবিলিটি? ইনক্রিজ হলে যোগ যোগ করব, করব আর ডিক্রিজ হলে বিয়োগ করব। আর স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয়, লাভটা কি? লাভ থেকে বিয়োগ করব আর লস হলে আর লস লসটা হলে যোগ। যোগ করব। এই 5টা আইটেম যদি আপনি মনে রাখতে পারেন তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আপনাকে কেউ আটকে দিতে পারবে না। এরপর আমরা 2 নাম্বার স্টেপে চলে যাব, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে বিনিয়োগ কার্যক্রম। এখানে আসবে 2টা জিনিস। বিনিয়োগ কার্যক্রমের মধ্যে আসবে 2টা। প্রথমটা হচ্ছে ক্যাশ সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, অর্থাৎ যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যদি নগদে বিক্রি করা হয়, বিক্রি করলে নগদ টাকার পরিমাণ বাড়ে, এর জন্য যোগ, আর যদি ক্রয় করে তাহলে নগদ টাকার পরিমাণ কমে, এর জন্য বিয়োগ। তাহলে 2টা জিনিস, স্থায়ী সম্পত্তি নগদে ক্রয় করলে বিয়োগ, আর নগদে যদি বিক্রি করে তাহলে কি? যোগ। 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 এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 2টাই শেষ। এরপরে 3 নাম্বার স্টেপ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অর্থায়ন কার্যক্রম আইটেম হচ্ছে 2টা, আমি লিখছি 3টা কিন্তু 2টা। প্রথমে 1 নাম্বার হচ্ছে ডিভিডেন্ড বা ড্রয়িং, এটা সবসময় বিয়োগ করব। ডিভিডেন্ড অথবা ড্রয়িং এটা সবসময় কি? বিয়োগ। যেমন ডিপ্রিসিয়েশন সবসময় কি হয়? যোগ হয়। যোগ হয়। ঠিক একই রকম ডিভিডেন্ড বা ড্রয়িং সবসময় বিয়োগ হবে। এবার 2 এবং 3 দুইটা মিল আমরা একসাথে পড়বো। এটাকে একসাথে আমরা পড়বো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। কি দায় বলো দেখি? দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে যোগ, আর দীর্ঘমেয়াদী দায় যদি হ্রাস পায় তাহলে হচ্ছে বিয়োগ। মনে থাকবে কথাটা? জি ভাইয়া। তাহলে দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। এখন দীর্ঘমেয়াদী দায় কি কি? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে নিউ শেয়ার বা শেয়ার ক্যাপিটাল বা স্টক, মানে ক্যাপিটাল স্টক, বন্ড, ডিবেঞ্চার, ট্রেজারি স্টক, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে হচ্ছে যোগ করব, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ করব। শেষ। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে 5টা, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে 2টা, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে 2টা। এই 9টা আইটেম যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট 1-2 ব্যাপার। তাহলে এই 9টা আইটেমকে আমরা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ? জি স্যার। ওকে, এবার আসি আমাদের কাজ হচ্ছে এই 9টা আইটেম দেওয়ার ক্ষেত্রে আমাদের কিছু কিছু আইটেম আছে যে আইটেমগুলি প্রশ্নের মধ্যে থাকলে আলহামদুলিল্লাহ দেখে দেখে লিখবো, আর যদি না থাকে তাহলে কিছু সূত্রের মাধ্যমে বের করবো। এরকমই কয়েকটা আইটেম আছে। আমি প্রথমে দিয়ে রাখছি ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশন যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে ডিপ্রিসিয়েশনটা আমরা বের করব। যার সূত্র কি? যার সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন প্লাস কস্ট প্রাইস মাইনাস বুক ভ্যালু। তাহলে প্রশ্নের মধ্যে যদি কখনো ডিপ্রিসিয়েশন না থাকে তাহলে আমরা ডিপ্রিসিয়েশনটা বের করে নিব। যার সূত্র একটু বলেন তো দেখি। Closing accumulated depreciation minus opening accumulated depreciation plus cost price minus book value. ওকে, ঠিক আছে। এরপরে 2 নাম্বার আইটেম হচ্ছে পারচেজ অ্যাসেট, অর্থাৎ স্থায়ী সম্পত্তি ক্রয়। এটা বের করার সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাসেট থেকে ওপেনিং অ্যাসেট বিয়োগ করব প্লাস হলো কস্ট প্রাইস। পারচেজের পরিবর্তে যদি সেলস বের করা লাগে তাহলে সেলস বের করার ক্ষেত্রে উল্টা, অর্থাৎ ক্লোজিংটা পরে যাবে, ওপেনিংটা আগে আসবে। তখন সেক্ষেত্রে সূত্র হচ্ছে ওপেনিং অ্যাসেট মাইনাস ক্লোজিং অ্যাসেট প্লাস হচ্ছে পারচেজ। সেলস এবং পারচেজ নরমালি লাগে না, তবে যদি লাগে তাহলে আমরা এই 2টা সূত্র ফালি অ্যাপ্লাই করে নিব। এরপরে 4 নাম্বারটা হচ্ছে প্রফিট বা ইনকাম। এটা খুবই লাগে, এটা প্রায় অঙ্কের ক্ষেত্রে লাগে, যদি না থাকে তাহলে আমরা এই সূত্রের মধ্যে বের করে নিব। তাহলে প্রফিট অথবা ইনকাম, এক কথায় নিট ইনকাম বা নিট লস। ওই যে আমরা 1 নাম্বার স্টেপের মধ্যে অপারেটিং অ্যাক্টিভিটিসের প্রথম আইটেমটার নাম হচ্ছে নিট ইনকাম বা নিট লস। ওইটা যদি প্রশ্নে উল্লেখ না থাকে তাহলে এটা বের করার সূত্র হচ্ছে 2টা। একটা সূত্র হচ্ছে যখন প্রশ্নে ক্যাপিটাল থাকবে, ক্যাপিটাল থাকে 1 নাম্বার সূত্র না, আর ক্যাপিটাল না থেকে যদি রিটেন আর্নিং থাকে তাহলে 2 নাম্বারটা। হ্যাঁ, ক্যাপিটাল কখন থাকে? ক্যাপিটাল থাকে এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে ক্যাপিটাল থাকবে,
যৌথ মূলধন অঙ্ক করার ক্ষেত্রে রিটেন আর্নিং থাকে। তো ক্যাপিটাল যদি থাকে তাহলে সূত্র কি, ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস হচ্ছে ড্রয়িং। আর যদি রিটেন আর্নিং থাকে তাহলে ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং রিটেন আর্নিং প্লাস হচ্ছে ডিভিডেন্ড। তার মানে রিটেন আর্নিং যদি থাকে তাহলে ডিভিডেন্ড থাকবে, ক্যাপিটাল থাকলে ড্রয়িং থাকবে, এই তো কথা। তাহলে নিট ইনকাম অথবা নিট লস বের করার সূত্র 4 নাম্বারটা। এরপরে 5 নাম্বারটা হচ্ছে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে 5 নাম্বার আইটেমের নামটা কি পড়ছিলাম একটু বলো তো দেখি। 5 নাম্বার আইটেমের নামটা লস অন সেলস অফ লস অন সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট, লস অথবা লাভ। এই লাভ অথবা লস বের করার জন্য আমাদের কম্পেয়ার করতে হবে দুইটা জিনিসের সাথে, সংশ্লিষ্ট সম্পত্তির বুক ভ্যালু এবং সংশ্লিষ্ট সম্পত্তির কি সেলস প্রাইস, অর্থাৎ ওই সম্পত্তির বুক ভ্যালু এবং সেলস প্রাইসের মধ্যে কম্পেয়ার করব। মনে রাখবেন সব সময় সেলস প্রাইস যদি বেশি হয় তাহলে লাভ হবে, আর সেলস প্রাইস যদি কম হয় তাহলে লস হবে। কথাটা কি মনে থাকবে? জি ভাইয়া। বুক ভ্যালুর থেকে যদি সেলস ভ্যালু বেশি হলে লাভ, সেলস ভ্যালু কম হলে লস। মনে থাকবে? ক্লিয়ার? জি স্যার। 4 নাম্বার সূত্রের বিপরীত সূত্র হচ্ছে এই 6 এবং 7। অর্থাৎ এখানে প্রফিট আমরা বের করছি আর এখানে আমরা ডিভিডেন্ড বের করব অথবা ড্রয়িং বের করব। প্রফিট বের করার সূত্র আমাদের ছিল ক্লোজিং ক্যাপিটাল মাইনাস ওপেনিং ক্যাপিটাল প্লাস হচ্ছে ড্রয়িং। ঠিক এই ড্রয়িংটা যদি আমরা বসাইতে বের করতে চাই তাহলে সূত্র হচ্ছে ওপেনিং ক্যাপিটাল মাইনাস ক্লোজিং ক্যাপিটাল প্লাস হচ্ছে প্রফিট, অর্থাৎ ড্রয়িংটা প্রফিটের জায়গায়, প্রফিটটা ড্রয়িং এর জায়গায় আসবে। আর ডিভিডেন্ড ডিভিডেন্ড এই প্রফিট বের করে যখন রিটার্নিং থাকে তখন সূত্র ছিল ক্লোজিং রিটার্নিং মাইনাস ওপেনিং প্লাস হচ্ছে ডিভিডেন্ড। তাহলে যদি ডিভিডেন্ড বের করতে তাহলে ডিভিডেন্ডটা প্রফিটের জায়গায়, প্রফিট হচ্ছে ডিভিডেন্ড। তাহলে সূত্র কি, ওপেনিং রিটেন আর্নিং মাইনাস ক্লোজিং রিটেন আর্নিং প্লাস হচ্ছে প্রফিট। তবে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রশ্নে লাগবে হচ্ছে 1 নাম্বার সূত্রটা, 5 নাম্বার সূত্র এবং 4 নাম্বার সূত্র। এটা আমাদের প্রায় প্রতি অঙ্ক করার ক্ষেত্রে লাগে। ঠিক আছে, এখানে আমরা সবগুলো সূত্র ভালো করে পড়বো, তবে এর মধ্যে এই 3টা সূত্র বেশি করে দেখবো। 1 নাম্বার, 4 নাম্বার দুইটা ডিভিডেন্ড বা ড্রয়িং যেটাই বলো, 5 নাম্বারটা প্রফিট অথবা লস, সেলস অফ অ্যাসেটস। এই কয়েকটা সূত্র আগে প্রথমে আমরা আগে পড়বো, এরপরে যখন যে সূত্র লাগে তখন সেটা আমরা এখান থেকে দেখে নিব। তবে এই 3টা সূত্র তোমাদের প্রাথমিক অবস্থায় মনে রাখতে হবে। তাহলে এই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডিরেক্ট মেথডের ক্ষেত্রে বেসিক আলোচনা। তাহলে সবাই একটু আমার সাথে একটু কথা বলেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা কয়টা পদ্ধতিতে করি? 2টা পদ্ধতি। কি কি? হ্যাঁ, 2টা পদ্ধতি। কি কি? ডিরেক্ট, ইনডিরেক্ট মেথড। গুড। ডিরেক্ট এখন মেথড, ডিরেক্ট মেথডে করি আর ইনডিরেক্ট মেথড, যে কোনো মেথডে করি। স্টেপ কয়টা? 3টা। প্রথমে অপারেটিং, এরপরে ইনভেস্টিং, এরপরে কি ফাইন্যান্সিং। অপারেটিং অ্যাক্টিভিটিসে কয়টা আইটেম আসে? 5টা। বলেন, 5টা বলেন, একজন বলেন। নেট ইনকাম হচ্ছে প্লাস আর নেট লস হচ্ছে মাইনাস। তারপরে 2 নাম্বার হচ্ছে ডিপ্রিসিয়েশন, সবসময় যোগ হবে। কারেন্ট অ্যাসেট যদি ডিপ্রেস হয় তাহলে প্লাস আর ইনক্রিজ হলে মাইনাস। কারেন্ট লাইবিলিটি যদি ইনক্রিজ হয় তাহলে প্লাস আর ডিক্রিজ হলে মাইনাস। আর লস অন সেলস হলে প্লাস আর প্রফিট হলে হচ্ছে মাইনাস। ওকে, এটা স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয় তাহলে বিয়োগ আর লস হলে যোগ। ধন্যবাদ আরিফা। 3 নাম্বারটা ইনভেস্ট, 2 নাম্বারটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এর আরেকজন বলেন তো দেখি, এখানে কয়টা আইটেম আছে? 2টা। কি কি? মিউট করো। ক্যাশ সেলস অফ যোগ হবে আর পারচেজ করলে বিয়োগ হবে। স্থায়ী সম্পত্তি বিক্রি করলে নগদে বিক্রয়, কিন্তু বাকিতে না, নগদে বিক্রি করলে যোগ আর নগদে ক্রয় করলে কি বিয়োগ। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের 2টা আইটেম বলেন তো দেখি, অন্য কেউ একজন। ডিভিডেন্ড আর ড্রয়িং হলে সবসময় মাইনাস, আর দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেলে প্লাস, প্লাস পেলে মাইনাস। গুড। দীর্ঘমেয়াদী দায় কি কি?
নিউ শেয়ার বা ক্যাপিটাল স্টক বা বন্ড বা ডিবেঞ্চার বা ট্রেজারি স্টক। এছাড়া যদি অন্যান্য কোনো দীর্ঘমেয়াদী দায় থাকে তাহলে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এই হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তিনটা করার পরে আমরা ওপেনিং ক্যাশ যোগ করব, যোগরে আমাদের ক্লোজিং ক্যাশের টাকা সমান হবে। মনে রাখবেন এই যে এখানে যে কারেন্ট অ্যাসেট আমরা পড়ছি, এই কারেন্ট অ্যাসেটের মধ্যে সব কারেন্ট অ্যাসেট আসবে, শুধুমাত্র ক্যাশ বাদে অন্যান্য কারেন্ট অ্যাসেট গুলি আসবে, কারণ ক্যাশের সাথে ওপেনিং যোগ করে ক্লোজিং এর টাকা আমরা কি করব, সমান করব। মানে ক্যাশ বাদে সকল ধরনের চলতি সম্পদগুলি আসবে। আর আমাদের এখানে নিচে সূত্রগুলি আছে, আমাদের যখন যেটা লাগবে তখন আমরা এখান থেকে ব্যবহার করব। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে ডিপ্রিসিয়েশন, যার সূত্র কি ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং প্লাস কস্ট বাই মাইনাস বুক ভ্যালু। এটা আমাদের খুবই কাজে লাগবে আর কি। হ্যাঁ, এছাড়া আমরা যখন যে সূত্র লাগবে সূত্রটা দেখে আমি অ্যাপ্লাই দেখিয়ে দিব। তো এখন আসো আমরা তাহলে এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস করি, যেটা প্রথমে আগে আমরা একটু সহজ অঙ্ক করি। হ্যাঁ, বড় অঙ্ক তোমরা পরীক্ষা দেবে 23-এ। আচ্ছা 19 সালের প্রশ্নটা, আচ্ছা শুরুর থেকেই যে ঝামেলা করে লাভ নাই, পরে আবার সিরিয়াল বেক হবে। প্রবলেম 1 নাম্বার, যেটা 2020 সাল অ্যাকাউন্টিং পার্ট সি তে প্রশ্নটা আসছিল। প্রশ্নটা কি আছে, সান কোম্পানি কম্পারেটিভ ব্যালেন্স শিট আর প্রেজেন্টেড ভ্যালু। এখানে দুইটা ব্যালেন্স শিট দিয়ে আছে, একটা 2020 সালের, একটা 2021 সালের। তাহলে 2020 সালকে বলবো আমরা ওপেনিং বছর, আর 2021 সালকে বলবো হচ্ছে ক্লোজিং ইয়ার। ঠিক আছে, তাহলে ওপেনিং ইয়ার হচ্ছে 2020, ক্লোজিং ইয়ার হচ্ছে 2021। আমাদের অ্যাসেট পাশ দিয়ে আছে, দায় পাশ দিয়ে আছে। তাহলে অ্যাসেট পাশে কি কি আছে, অ্যাসেট পাশে আসে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেস্টমেন্ট, ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। বলেন যদি দেখি এখানে সম্পদের মধ্যে আমাদের কয়টা চলতি সম্পদ আছে? ক্যাশ আর অ্যাকাউন্ট রিসিভেবল। ক্যাশ এবং অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা চলতি সম্পদ, তবে চলতি সম্পদে ক্যাশ বাদে অন্যান্য চলতি সম্পদ দিতে বুঝলাম। তাহলে ক্যাশ বাদে চলতি সম্পত্তি কয়টা? একটা। তাহলে আমরা জানি চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে কি করতে হয়? বৃদ্ধি পেলে বিয়োগ, আর হ্রাস পেলে যোগ। এবার দেখেন 2020 সালে ছিল 22,300 টাকা, 2021 সালে সেটা হয়ে গেছে 25,200 টাকা। তাহলে বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে যতটুকু টাকা বাড়ছে ওই বাড়াটুকু টাকা আমরা কি করব, বিয়োগ করব। ওকে, এবার ইনভেস্টমেন্ট এবং ইকুইপমেন্ট, আমরা জানি ইনভেস্টমেন্ট এবং ইকুইপমেন্ট দুইটারই স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পত্তি কি অপারেটিং অ্যাক্টিভিটিসে আসে নাকি ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আসে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আছে। আর অ্যাকাউন্টের ডিপ্রিসিয়েশন এটা লাগে কি বিনিয়োগ করার ক্ষেত্রে, ডিপ্রিসিয়েশন বের করার ক্ষেত্রে। ঠিক আছে না? এবার আসি দায় পাশের মধ্যে, অ্যাকাউন্টস পেয়েবল বলতে কি দায়? চলতি দায়। চলতি দায়। বন্ডস পেয়েবল এবং কমন স্টক দুইটা কি দায় বলেন? বন্ডস পেয়েবল এবং কমন স্টক দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। গুড। তাহলে এই অ্যাকাউন্টস পেয়েবল এটা হলো চলতি দায়। চলতি দায়ের ক্ষেত্রে আমরা জানি বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। আর এই নিচের দুইটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় জানি আমরা ইনভেস্টিং আসে নাকি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসে? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসে, যদি বৃদ্ধি পায় তাহলে যোগ, হ্রাস পেলে বিয়োগ। আর এই রিটেন আর্নিংটা আসে হলো ডিভিডেন্ড বা ড্রয়িং নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক না? জি স্যার। ওকে, তাহলে রিটেন আর্নিং, ডিভিডেন্ড বা ড্রয়িং নির্ণয় করার ক্ষেত্রে, অ্যাকাউন্টের ডিপ্রিসিয়েশন হচ্ছে ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে। যদি এগুলা দেয়া থাকে তাহলে আর এগুলোর প্রয়োজন নাই, আর যদি না থাকে তাহলে এই সূত্র হলে আমরা বের করব। এখন অ্যাডিশনাল ইনফরমেশন মধ্যে প্রথম আছে নিট ইনকাম 18,300 টাকা। এই যে নিট ইনকাম কিন্তু আমাদের প্রশ্নে সরাসরি দেয়া আছে। বলুন তো নিট ইনকাম কোন স্টেপে যায়? অপারেটিং অ্যাক্টিভিটি। যোগ হয় না বিয়োগ হয়? যোগ হয়। ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেড, ডিভিডেন্ড কত নাম্বার স্টেপে আসে? 1 নাম্বার। 3 নাম্বার স্টেপে আসে। ভালো করে বুঝবা, এরপর কথা বলবা। ঠিক আছে? ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেড, ডিভিডেন্ড বা ড্রয়িং আসে 3 নাম্বার স্টেপে। এটা সবসময় কি করি, যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। এবার 2 নাম্বার সমন্বয় বলা আছে, ইকুইপমেন্ট হুইচ কস্ট 10,000 টাকা এন্ড হ্যাড অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 1200 টাকা। বলছে ইকুইপমেন্টের ক্রয় মূল্য ছিল 10,000, যার মধ্যে 1200 টাকা কি ডিপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়ে গেছে।
তাহলে 1200 টাকা ডিপ্রিসিয়েশন হয়ে গেছে। তাহলে 10,000 থেকে 12,000 টাকা বাদ দিয়ে আমাদের থাকে 8,800 টাকা। একটা সম্পত্তি কস্ট প্রাইস ছিল 10,000, এর মধ্যে ডিপ্রিসিয়েশন হয়ে গেছে 1200, তাহলে আমাদের যে টাকাটা থাকে অবশিষ্ট, এই অবশিষ্ট টাকাকে আমরা বলছি বুক ভ্যালু। কি বলো বলো দেখি? বুক ভ্যালু। তাহলে ইকুইপমেন্টের বুক ভ্যালু কত বের করলাম বলো তো, কি 10,000, 1200 না 8,800? 8,800 8,800 টাকা হচ্ছে বুক ভ্যালু। এন্ড বলছে ওয়াজ সোল্ড ফর টাকা হচ্ছে 3,300 টাকা, যেটা বিক্রি করছে 3,300 টাকা। এখন আমাকে বলেন 8,800 টাকা বুক ভ্যালু ছিল, যার সেলস প্রাইস হচ্ছে 3,300 টাকা, তাহলে সেলস প্রাইস কি কম না বেশি? কম। তাহলে কম যদি হয় লাভ হয় না লস হয়? লস হয়। লস হয়। আর লসটা আমরা কোথায় দিব? অপারেটিং অ্যাক্টিভিটিসে, নাকি? আর 3 নাম্বার বলছে অল আদার চেঞ্জ ইন নন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স হ্যাড এ ডিরেক্ট, এগুলা পড়ার দরকার নাই, এগুলো না পড়লে আমাদের অঙ্ক হয়ে যাবে। এবং প্রশ্ন বলছে প্রিপেয়ার স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো ফ্রম 2021 ইউজিং কি মেথড বলেন তো দেখি? ইনডিরেক্ট এখন আসেন আমরা তাহলে ইনডিরেক্ট মেথডের অঙ্কটা শুরু করব। তাহলে শুরুতেই আমাকে একটু বলতে হবে, ওকে, তাহলে সবাই দেখেন তো এই সলিউশন পিডিএফটা কি দেখতেছেন কিনা? জি ভাইয়া দেখতেছি। দেখেন প্রথমে লিখছি সান কোম্পানি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ব্র্যাকেটে আপনারা লিখবেন ইনডিরেক্ট মেথড, এবং ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020 এবং 21 এর মধ্যে কারেন্ট ইয়ার রানিং ইয়ার হচ্ছে 2021, এর জন্য ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2021 পার্টিকুলার টাকা। প্রথমে লিখছি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এর মধ্যে আমরা প্রথমে পড়ছিলাম নিট ইনকাম, যারা নিট ইনকাম সমন্বয় এক ছিল 18,300 টাকা, যেটা তোমরা বলছো, এর জন্য হচ্ছে নিট ইনকাম 18,300। এই নিট ইনকামের পর আমরা দিব লিখবো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট মানে কি? সমন্বয়। এই সমন্বয় থেকে বাদ বাকি 4টা আইটেম আসবে। মানে অ্যাডজাস্টমেন্টের মধ্যে 2 নাম্বার আইটেম ছিল ডিপ্রিসিয়েশন। বলেন যে দেখি আমাদের প্রশ্নে ডিপ্রিসিয়েশন কি দেয়া আছে না দেয়া নাই সমন্বয়ে? ডিপ্রিসিয়েশন নামে কোনো আইটেম আমাদের প্রশ্নে দেয়া নাই। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বের করব। কিভাবে বের করব? ডিপ্রিসিয়েশন বের করার সূত্র হচ্ছে ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মাইনাস ওপেনিং প্লাস কস্ট প্রাইস মাইনাস হচ্ছে বুক ভ্যালু। ঠিক আছে? কি বলছি বলো তো দেখি? Closing accumulated depreciation minus accumulated depreciation plus cost price minus book value. ওকে, তাহলে বলেন ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নে কত আছে? 14,000 14,000। ওকে, ধন্যবাদ। তাহলে আমি মানটা এখানে বসাতেছি। হ্যাঁ, তাহলে 14,000 মাইনাস ওপেনিং। ওপেনিং কত আছে? 10,000 10,000। ওকে, প্লাস কস্ট প্রাইস। কস্ট প্রাইস আমাদের প্রশ্নে কত আছে? 2 নাম্বার সমন্বয়ে 10,000 10,000 মাইনাস হচ্ছে বুক ভ্যালু। বুক ভ্যালু আমরা কত বের করছিলাম? 8,800 টাকা। কথা কি বোঝা গেছে? তাহলে 14,000 থেকে 10,000 মাইনাস করব, প্লাস 10,000 মাইনাস 8,800, তাহলে তো কত হয় এখানে? ক্যালকুলেটর আছে? 5,200 এই 5,200 টাকা হচ্ছে ডিপ্রিসিয়েশন, যেটা আমরা এখানে দিছি। এই যে ডিপ্রিসিয়েশন 5,200 টাকা, ডিপ্রিসিয়েশন আমরা কি করি? যোগ করি। তাহলে প্রথম দুইটা আইটেম কি আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে, 3 নাম্বার আইটেম পড়ছিলাম চলতি সম্পত্তি। বলেন তো আমাদের প্রশ্নে ক্যাশ বাদে চলতি সম্পত্তি কয়টা আছে? একটাই, শুধু অ্যাকাউন্ট ছিল। 22,300 থেকে 25,200 টাকা হয়েছে, তার মানে বাড়ছে। কত টাকা বাড়ছে সেটা? চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে আমরা যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। তাহলে এখানে লিখছি ইনক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল, যে বাড়ছে থেকে ইনক্রিজ লিখছি। কত টাকা বৃদ্ধি পাইছে? 2,900 টাকা। আর বিয়োগ যেহেতু বৃদ্ধি পাইছে এই জন্য বিয়োগ, বিয়োগ মানে যে ব্র্যাকেট আমরা আটকে দিছি। ক্লিয়ার? এবার আসি আমরা চলতি সম্পদ আর না, এবার চলতে দেয়। চলতে দেয় অ্যাকাউন্টস
পেয়েবল 2020 সালে ছিল 11,100, যারা 2021 সালে হয়ে গেছে 14,600 টাকা, তাহলে অবশ্যই কি বাড়ছে না কমছে? বাড়ছে, বাড়লে আমরা কি করি? যোগ করি। যোগ করি। তাহলে আমরা এখানে লিখছি ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। ইনক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল, কত টাকা বাড়ছে ইনক্রিজ হইছে অ্যাকাউন্টস পেয়েবল? ওই দুইটার পার্থক্য 3,500 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল যদি বাড়ে মানে চলতি দায় যদি বাড়ে তাহলে যোগ, এজন্য আর ব্র্যাকেট এটা ক্লোজ করে নাই। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের চলতি দায় একটা ছিল। এবার 5 নম্বর আইটেম বলছিলাম সেলস অন স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লাভ হয় তাহলে যোগ, আর লাভ হলে বিয়োগ, আর লস হলে কি যোগ। লাভ লস কিন্তু আমরা বের করছিলাম কিভাবে? বুক বলেছিল 8,800 টাকা, যেটা বিক্রি করছি 3,300 টাকা, তাহলে বিক্রয় মূল্য কম না বেশি? কম। কম। কম মানে কি লাভ না লস? লস। তাহলে 8,800 থেকে 3,300 টাকা যদি বাদ দেয় তাহলে আমরা লিখছি লস অন সেলস অফ ইকুইপমেন্ট 5,500 টাকা। লসটা যোগ করি, এর জন্য আমরা 5,500 টাকা দিচ্ছি। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা কি করব? 18,300 প্লাস 5,200 মাইনাস 2900 প্লাস 3,500 প্লাস 5,500, এই সবগুলো যোগ বিয়োগ করে মান হয়েছে 29,600 টাকা। এই 29,600 টাকা কি প্লাসের না মাইনাসের বলেন তো দেখি? ক্লাসে। প্লাসের। এই প্লাসে যদি হয় তাহলে একরকম ভাষা লিখতে হবে, আর যদি মাইনাস হয় তাহলে আরেক রকম ভাষা। কি লিখছি ভাষাটা? নেট ইনকাম, এখানে লিখছি প্লাস দিয়ে এখানে লিখছি প্রোভাইডেড বাই, আমরা কি অ্যাক্টিভিটিস করতেছি? অপারেটিং, এর জন্য লিখছি অপারেটিং অ্যাক্টিভিটিস। এখন যদি এটা যদি মাইনাস হতো তাহলে প্রোভাইডেড এর পরিবর্তে লিখতাম ইউজড। মনে থাকবে? জি স্যার। তাহলে প্লাসের যদি হয় তাহলে প্রোভাইডেড, মাইনাসের যদি হয় তাহলে কি? ইউজড। ক্লিয়ার? জি। তাহলে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা শেষ করলাম। অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বলো। সমস্যা নাই স্যার। ওকে, এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস চলে যাব। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি আসে বলো তো দেখি? ক্যাশ সেলস অফ এনি ফিক্সড অ্যাসেট। ভাই বাংলায় কথা বলো, বাংলায় বলো। স্থায়ী সম্পত্তি বিক্রয় এবং কি ক্রয়, তাই তো? এত ফর্মালিটি রক্ষা করা দরকার নেই। এখন স্থায়ী সম্পত্তি আমাদের কয়টা আছে বলো প্রশ্নে? দুইটা। প্রথম হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট 2020 সালে ছিল 16,000 আর 2021 সালে ছিল 20,000। তাহলে ইনভেস্টমেন্ট 16,000 থেকে 20,000 টাকা হয়েছে, তাহলে এটা কি বাড়ছে না কমছে? বাড়ছে। এখন বলেন তো স্থায়ী সম্পত্তি বাড়ে কখন? ক্রয় করলে বাড়ে না বিক্রি করলে বাড়ে? ভালো করে বুঝে বলবেন। ক্রয় করলে। ক্রয় করলে বাড়ে। কত টাকা তাহলে ক্রয় করছে? 4,000 টাকা। 4,000 টাকা। তাহলে আমরা লিখছি পারচেজ অফ ইনভেস্টমেন্ট কত টাকা? 4,000 টাকা। আমরা জানি স্থায়ী সম্পত্তি ক্রয় করলে বিয়োগ করতে হয়, এজন্য ব্র্যাকেট আমরা আটকে দিছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার আসি আমরা ইকুইপমেন্টের ক্ষেত্রে। 70,000 টাকা ছিল, 2021 সালে 60,000 টাকা, তাহলে বাড়ছে না কমছে? কমছে। কমছে। এখন কমলে কি করে? বিক্রয় করে। বিক্রি করে। এখন আসেন, এটা বিক্রয় করে। গুড। এবার আসেন, আমরা তাহলে দেখতেছি 10,000 টাকা বিক্রি করছে, কিন্তু সমন্বয়ে দুয়ে বলা ছিল ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড 3,300 টাকা। এখানে দেখতেছি 10,000 টাকা বিক্রি করছে, কিন্তু সমন্বয়ে বলা আছে কত টাকা বিক্রি করছে বলো তো দেখি? 3,300 টাকা। মনে রাখবেন রেয়ামিলের থেকে আমরা সমন্বয়কে অগ্রাধিকার বেশি দেব, কারণ সমন্বয়টা হয় বছরের শেষে। ঠিক আছে? রেয়ামিলে যদি 3,000 টাকা থাকে, সমন্বয় যদি 1,000 টাকা থাকে, তাহলে সমন্বয়টাই দিব। সমন্বয় কম থাকলে কমটাই, বেশি থাকলে কি বেশিটাই। অর্থাৎ যে কোনো কিছু আমরা সমন্বয়ের দিকে খেয়াল করব। সমন্বয় যদি না থাকতো তাহলে আমরা ওই রেয়ামিলের দুই পাশে কি পার্থক্য নিতাম। কথা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা বাস্তবিক অর্থে দেখতেছি ইকুইপমেন্ট বিক্রি করছে 10,000, কিন্তু সমন্বয় বলেছে 3,300 টাকা। তাহলে আমরা 10,000 দিব না 3,300 টাকা দেব? 3,300। তাহলে আমরা লিখছি সেলস অফ ইকুইপমেন্ট 3,300, বিক্রি করলে যোগ করতে হয়, এর জন্য 3,300 দিচ্ছি।
আমাদের আর কোনো স্থায়ী সম্পত্তি নাই। এখন এই দুইটা যদি যোগ বিয়োগ করি তাহলে পাই মাইনাসের 700 টাকা। এর জন্য ব্র্যাকেটে ক্লোজ করছি, লিখছি নিট ক্যাশ, এই যে মাইনাস দিয়ে লিখছি কি ইউজড বাই কি অ্যাক্টিভিটিস করলাম এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এর জন্য লিখছি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। অপারেটিং এবং ইনভেস্টিং অ্যাক্টিভিটি দুইটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ভাইয়া ওকে, এবার চলে আসবো আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। বলো তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি কি কি আইটেম আসে? পেন্ট বা ড্রয়িংস, তারপর তোরা ভাই একটা করে বই থাকোস কেন? সবকিছু একসাথে করবি। ডিভিডেন্ড বা ড্রয়িং বিয়োগ হয় দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পেলে যোগ, হ্রাস পেলে বিয়োগ, একটা করে বই থাকে। তাহলে ডিভিডেন্ড বা ড্রয়িং আমাদের প্রশ্নে কত টাকা আছে বলো তো দেখি? 16,400। তাহলে আমরা লিখছি 16,400 ডিভিডেন্ড 16,400 টাকা, বিয়োগ হয় জন্য ব্র্যাকেটে ক্লোজ করছি। এরপর আমরা চলে যাব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী আমাদের প্রশ্ন ছিল দুইটা। প্রথমে বন্ডস পেয়েবল, 20 সালে ছিল 30,000, 21 সালে হচ্ছে 10,000। তাহলে 20,000 টাকা কমছে না বাড়ছে? কমছে। কমছে। তাহলে কমলে কি যোগ না বিয়োগ? বিয়োগ করব। বিয়োগ। তাহলে দেখো আমরা লিখছি পেমেন্ট অফ বন্ডস পেয়েবল 20,000 টাকা। এখন এখানে পেমেন্ট কেন লাগলো মনে রাখবেন, দীর্ঘমেয়াদী দায় যদি হ্রাস পায় তাহলে লিখবো পেমেন্ট, আর দীর্ঘমেয়াদী দায় যদি বৃদ্ধি পায় তাহলে লিখবো ইস্যু। মনে থাকবে? হ্রাস পেলে পেমেন্ট লিখবো, আর বৃদ্ধি পেলে কি লিখবো বলো দেখি? ইস্যু। ইস্যু। তাহলে পেমেন্ট অফ বন্ডস পেয়েবল 20,000 টাকা আমরা ক্লিয়ার? জি স্যার। এবার কমন স্টক 45,000 টাকা ছিল, পরবর্তী 21 সালে 50,000 টাকা, তাহলে 5,000 টাকা বাড়ছে। এজন্য লিখছি ইস্যু অফ কমন স্টক 5,000 টাকা। তাহলে 16,400 প্লাস 20,000, দুইটা যোগ করে 5,000 টাকা আমরা প্লাসের, এজন্য বিয়োগ করব। তাহলে থাকলো 31,400 টাকা, এটা হলো মাইনাসে। এজন্য লিখছি নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসে পাইলাম প্লাসের 29,600 টাকা, ইনভেস্টিং এ পাইছি মাইনাসের 700 টাকা, আর ফাইন্যান্সিং পাইছি 31,400 টাকা মাইনাসে। তাহলে এই তিনটা যোগ বিয়োগ করার পরে আমরা পাইলাম হচ্ছে 2500 টাকা মাইনাসে। এই 2500 টাকা যদি মাইনাসের পাই তাহলে লিখবো নিট ক্যাশ ডিক্রিজ ডিউরিং দ্য ইয়ার। যদি মাইনাসে হয় তাহলে লিখবো ডিক্রিজ, আর এটা যদি প্লাসে হইতো তাহলে লিখতাম ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই নিট ক্যাশ ইনক্রিজ বা ডিক্রিজের সাথে আমরা সবসময় ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা যোগ করব। তাহলে বলো তুমি আমাদের প্রশ্নে ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত টাকা? 15,200 না 17,700 টাকা? 17,700। তাহলে লিখছি ওপেনিং ক্যাশ ব্যালেন্স 17,700 টাকা। তাহলে 17,700 টাকা হচ্ছে প্লাসের, আর 2500 টাকা হচ্ছে মাইনাসের। তাহলে দুইটা কি যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে দুইটা বিয়োগ করে আমাদের হয় 15,200 টাকা। এই 15,200 টাকার নাম হচ্ছে এন্ডিং ক্যাশ ব্যালেন্স। এই এন্ডিং ক্যাশ ব্যালেন্স আমাদের প্রশ্নে যা হবে, প্রশ্নে যা দিয়ে আছে আর আমাদের অ্যানসারও দুইটা কি মিলা যাবে না। যদি এই টাকা এবং আমাদের প্রশ্নে যে ক্লোজিং যে ক্যাশের টাকা দিয়ে আছে এই দুইটা টাকা যদি না মিলে তাহলে মনে রাখবেন যে আপনার অঙ্ক কোথাও কি আছে, ভুল আছে। কথা বুঝতেই পারছি? জি স্যার। তাহলে 1 নাম্বার প্রশ্ন নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে করতে পারেন। হ্যাঁ, প্রশ্ন নাই। একটা আমরা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ওকে, এখন আমরা চলে যাব তাহলে 2 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্নটা একটু ভালো করে সবাই খেয়াল করুন। এটা 2020 সালে বিবিএস এর প্রশ্ন আসছিল। তো প্রশ্নটা কি বলছে, এখানে 2019 আর 2020, তাহলে ওপেনিং বছর কোনটা? 2019। সম্পদের মধ্যে বলেন তো এখানে চলতি সম্পত্তি কয়টা আছে? ক্যাশ বাদে চলতি সম্পত্তি কয়টা? একটা।
দুইটা আছে অ্যাকাউন্ট রিসিভেবল একটা চলতি সম্পদ আর এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি একটা চলতি সম্পদ, তাহলে দুইটা চলতি সম্পদ দিয়ে আছে ক্যাশ বাদে। অ্যালাউন্স ফর ব্যাড ডেট মানে অনাদায়ী পাওনার সঞ্চিতি, এটা কি চলতি সম্পদ না চলতি দায়? চলতি দায় চলতি দায়। চলতি দায়, তাহলে বলতে পারেন যে স্যার দায় পাশেরটা সম্পদ পাশে দিছে কেন? দায় পাশের সম্পদ পাশে দিছে দেখে যে ব্র্যাকেট আটকে দিছে, বুঝতে পারছেন? মনে রাখবেন সম্পদ পাশে যদি কোনো দায় থাকে তাহলে সেটা ব্র্যাকেট থাকবে, আর দায় পাশে যদি কোনো সম্পদ থাকে তাহলে সেটাও ব্র্যাকেটে থাকবে। তাহলে আমরা এখান থেকে চলতি দায় পাইলাম দুইটা, অ্যাকাউন্ট রিসিভেবল এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। অ্যালাউন্স ফর ব্যাড ডেট হচ্ছে চলতি দায়। আর দায় মধ্যে বলেন তো দেখি অ্যাকচুয়ালি চলতি দায় কয়টা আছে? দায় পাশে সম্পদ পাশে তো একটা আছে, আর কয়টা চলতি দায় আছে? দুইটা। কথা বলেন কি কি? অ্যাকাউন্টস পেয়েবল, ওকে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল, ট্যাক্স পেয়েবল। তাহলে অ্যাকচুয়ালি মোট চলতি দায় হচ্ছে দুইটা, আর এখানে একটা, তিনটা চলতি দায়। আর চলতি সম্পত্তি কয়টা পাইলাম? দুইটা। দুইটা। ইকুইপমেন্ট, ফিক্সড অ্যাসেট, প্রিলিমিনারি এক্সপেন্স। এই প্রিলিমিনারি এক্সপেন্স হলো ভয় সম্পদ। এই ভয় সম্পদ থেকে আমরা বের করব হচ্ছে অ্যামortization বা রিটেন অফ। তাহলে এটা বের করার জন্য 2019 সালে ছিল 2000, 2020 হয়েছে 1000, তাহলে 1000 টাকা হ্রাস পেয়েছে। এই যেটুকু হ্রাস করে সেটা হচ্ছে অবশ্যই হয়ে গেছে, কিন্তু প্রিলিমিনারি কিন্তু অবশ্যই বলতে হয় না, এটা বলতে হয় রিটেন অফ। ঠিক আছে? তাহলে প্রিলিমিনারি এক্সপেন্স যেহেতু ভয় সম্পদ, এই জন্য এটা আমরা লিখবো কি রিটেন অফ বা অবলোকন। তাহলে আমরা এটাও অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা দিব, আর ইকুইপমেন্টটা দিব আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দায় পাশের মধ্যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে, এটা কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? ডিপ্রিসিয়েশন। ওকে, কমন স্টক এটা হলো দীর্ঘমেয়াদী দায়। এই কমন স্টকের সাথে আরেকটা লেজ লাগাছে প্রিমিয়াম অন সিএস মানে কমন স্টক। তাহলে এই দুইটা মিলা হচ্ছে একটা, এই দুইটা মিলা কয়টা? একটা। আর রিটেন আর্নিং কি নির্ণয় করার ক্ষেত্রে আসে? যে প্রফিট। প্রফিট। এখন বলেন প্রফিট বের করার সূত্র কি জানি আমরা? ক্লোজিং রিটেন আর্নিং মাইনাস ওপেনিং প্লাস কি ডিভিডেন্ড। তাহলে ক্লোজিং রিটেন আর্নিং কত টাকা বলো তো দেখি? 14,500 500 মাইনাস ওপেনিং 13,000 13,000 প্লাস ডিভিডেন্ড। ডিভিডেন্ড সমন্বয়ে চারে বলা আছে, ডিভিডেন্ড কত টাকা? 6,000 টাকা। এটা যোগ বিয়োগ করেন কত হয়? 7,500 এই 7,500 টাকা কি নিট ইনকাম। এটা অপারেটিং অ্যাক্টিভিটিসে কখন দেওয়া লাগে? সর্বপ্রথম দিতে হয় নাকি? তা আমরা এখানে লিখছি প্রথমেই কোম্পানির নাম লিখছি, এরপরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ব্র্যাকেট ইনডিরেক্ট মেথড ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2020 পার্টিকুলার টাকা টাকা। ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস প্রথমে দিছি নিট ইনকাম। আমরা যেটুকু বের করছি এটা ব্র্যাকেটে দেখিয়ে দিছি, তোমরা পরীক্ষা মধ্যে যে ব্র্যাকেটে দেখিয়ে দিবা কিভাবে তোমরা নিট ইনকাম বের করবা। তাহলে যোগ বিয়োগ করে বললো হচ্ছে 7,500 টাকা। নিট ইনকাম আমরা সবসময় যোগ করি আর নিট লস সবসময় বিয়োগ করি। তাহলে নিট ইনকামের কেস কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। এবার 2 নাম্বার দিয়ে ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নে সরাসরি বলা নাই, আমরা সমানের প্রত্যেকটা উপরে নেই। প্রথমে লেখা আছে ইকুইপমেন্ট কস্টিং 5,500 ওয়াজ পারচেজ। তাহলে পারচেজ অফ ইকুইপমেন্ট, তাহলে পারচেজ অফ ইকুইপমেন্ট আমরা কোথায় দেই? ইনভেস্টিং। এই শিখতা, তুমি কথা বলি স্পষ্টভাবে বলবা, আর না বললে কথা বলা দরকার নেই। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতেছো। হ্যাঁ, জোরে জোরে বলো ম্যাডাম, ঠিক আছে? তাহলে এই ইকুইপমেন্টের পারচেজ 5,000 টাকা আমরা কোথায় দিব? ইনভেস্টিং অ্যাক্টিভিটি। সবাই মিউট করো, হ্যাঁ শব্দ হইতেছে। 2 নাম্বার সমানে বলছে ফুললি ডিপ্রিসিয়েটেড ইকুইপমেন্ট দ্যাট কস্ট। তার মানে এই যে কস্ট প্রাইস দিয়ে আছে 1,000 টাকা, এই কস্টটা আমাদের কি নির্ণয় করার ক্ষেত্রে আছে? ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে আসে। এখন আমাদের প্রশ্নে তাহলে ডিপ্রিসিয়েশনের সরাসরি উল্লেখ নাই, আর ডিপ্রিসিয়েশন যদি উল্লেখ না থাকে তাহলে ডিপ্রিসিয়েশন বের করতে হয়। এই ডিপ্রিসিয়েশন বের করার সূত্রটা বলতে পারবেন?
closing accumulated depreciation minus opening accumulated depreciation plus cost price minus book value. এখন বলেন ক্লোজিং অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন প্রশ্নে কত দিয়ে আছে? 5,500 5,500 মাইনাস ওপেনিং 4,500 প্লাস কস্ট প্রাইস 1,000 1000। এই যে এইটা না, কিন্তু এটা তো ক্রয় মূল্য, হ্যাঁ পারচেজ করছে। এই যে ডিপ্রিসিয়েশন ক্ষেত্রে কস্ট ছিল 1000 টাকা প্লাস মাইনাস কি বুক ভ্যালু। আমাদের এখানে বুক ভ্যালু পরিমাণ উল্লেখ নাই, না থাকলে আমরা কি ধরবো 0 0 দেব। এখন এইটা সবগুলো যোগ বিয়োগফল যেটা হবে সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন। ঠিক আছে, ওই 5000 কিন্তু ক্রয় মূল্য ক্রয় করছে, এটা কস্টিং না কিন্তু। তাহলে এটা সবগুলো যোগ বিয়োগ করার পর আমাদের ডিপ্রিসিয়েশন হবে যেটা লিখছি 5500 মাইনাস 4500 প্লাস 1000 মাইনাস 0 সমান সমান মান হয়েছে 2000 টাকা। ডিপ্রিসিয়েশনটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ডিপ্রিসিয়েশনের পরে এবার আমাকে বলেন 3 নাম্বার স্টেপ আপনাদের কি পড়াইছিলাম? চলতি সম্পত্তি। চলতি সম্পত্তি এখানে আমাদের ছিল দুইটা। প্রথমেই অ্যাকাউন্ট রিসিভেবল 11,000 থেকে 8,800 টাকা হয়েছে, বাড়ছে না কমছে? কমছে। কমলে আমরা যোগ করি, তাহলে লিখছি কই অ্যাকাউন্টে যে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল 2,200 টাকা কমছে, কমলে আমরা যোগ করি, এটা 2,200 টাকা যোগ। মার্চেন্ডাইজ ইনভেন্টরি 20,000 থেকে 22,000 হয়েছে, তাহলে এখানে বাড়ছে 2,000 টাকা, তাহলে বাড়লে আমরা বিয়োগ করি, লিখছি ইনক্রিজ ইন মার্চেন্ডাইজ ইনভেন্টরি 2,000 টাকা, ব্র্যাকেট ক্লোজ করে দিছি। তাহলে চলতি সম্পত্তি কাজ শেষ। এবার আমরা চলে যাব চলতি দায়। তাহলে চলতি দায় ছিল টোটাল 3টা, অ্যাকাউন্টস গুলো, ট্যাক্স গুলো আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। আগে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আছে, সরি অ্যালাউন্স ফর ব্যাড ডেটের মধ্যে আসে। 1000 থেকে হয়েছে 800 টাকা, তাহলে বাড়ছে না কমছে? কমছে। তাহলে চলতি দায় কমলে কি হ্রাস পায়? ভাই আমি হ্রাস পাওয়ার কথা বলি, চলতি দায় কমলে কি যোগ করে বিয়োগ করে তাই বলো। তাহলে লিখছি ডিক্রিজ ইন অ্যালাউন্স ফর ব্যাড ডেট 200 টাকা, যে মাইনাস করে ফেলেছি। এরপরে অ্যাকাউন্টস পেয়েবল 6,500 হয়েছে 4,000 টাকা, তাহলে 2,500 টাকা হ্রাস পেয়েছে। তাহলে এখানে লিখছি ডিক্রিজ ইন কই, এই যে ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল 2,500 টাকা হ্রাস পেয়েছে, এই জন্য ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এরপর আমাদের ছিল ট্যাক্স পেয়েবল 1,000 থেকে 2,000 হয়েছে, তাহলে 1,000 টাকা বৃদ্ধি পেয়েছে, আমরা লিখছি ইনক্রিজ ইন ট্যাক্স পেয়েবল 1,000 টাকা আমরা যোগ করছি। চলতে দেয় সবগুলো শেষ? জি স্যার। আরেকটা আসে হলো স্থায়ী সম্পত্তি বিক্রয়িত লাভ অথবা লস। আমাদের প্রশ্নে কস্ট প্রাইস এবং বুক ভ্যালু আমাদের প্রশ্নে একসাথে নাই, কস্টিং ছিল কিন্তু বুক ভ্যালু নাই। যেহেতু কস্ট প্রাইস এবং বুক ভ্যালু নাই, অতএব এখানে লাভ লস বের করার কোনো প্রয়োজন নাই। আর সর্বশেষ আমাদের এই প্রশ্ন অতিরিক্তভাবে একটা ছিল প্রিলিমিনারি এক্সপেন্স। প্রিলিমিনারি এক্সপেন্স থেকে আমরা দিই হচ্ছে রিটেন অফ, তাহলে 2,000 থেকে 1,000 আছে, তাহলে 1,000 টাকা। তা আমরা এখানে লিখছি প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ 1,000 টাকা, এটা আমরা ডিপ্রিসিয়েশন মতোই আমরা যোগ করে দিছি। তাহলে ইন টোটাল সবগুলো যোগ বিয়োগ করার পর আমাদের মান হবে 9,000 টাকা প্লাসে, যেহেতু প্লাসে এর জন্য নিছি নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিস আমরা সবাই ক্লিয়ার কিনা বলেন? স্যার কিছু বল না? স্যার প্রিলিমিনারি এক্সপেন্সটা কি সবসময় যোগ হবে নাকি বিয়োগ হবে? না, প্রিলিমিনারি এক্সপেন্স এটা সবসময় ডিপ্রিসিয়েশন হয়, আর আমরা জানি ডিপ্রিসিয়েশন সবসময় কি হয়, যোগ হয়। আসলে এখানে ডিপ্রিসিয়েশন এটাকে বলা হয় ডিপ্লেনশন বা অ্যামortization। অ্যামortization মানে কি অবলোপন না? এই যে আমার এখানে পড়ছিলাম, এই যে এখানে 1 নাম্বার পড়াইছিলাম ডিপ্রিসিয়েশন, অ্যামortization এবং কি ডিপ্লেনশন। ডিপ্রিসিয়েশন ধরা হয় কোন ক্ষেত্রে? ডিপ্রিসিয়েশন ধরা হয় যে সম্পত্তি আয়ুষ করা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না, তার উপর ডিপ্রিসিয়েশন। অ্যামortization কার উপর ধরে? যে সম্পত্তি আয়ুষ করার সময় নিশ্চিত হওয়া যায় যে এটা এত বছর যাবে, তার উপর ধরে আমরা অবলোপন। আর ডিপ্লেনশন ধরে হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর ধরে হচ্ছে ডিপ্লেনশন। মূলত প্রিলিমিনারি এক্সপেন্সটা হয় অ্যামortization, আমি অ্যামortization না লিখে লিখছি রিটেন অফ। রিটেন অফ যে কথা, অ্যামortization কি একই কথা। তাহলে এই যে ডিপ্রিসিয়েশন, অ্যামortization এবং ডিপ্লেনশন তিনটা কি যোগ হয় না বিয়োগ হয়?
যোগ এর জন্য আমরা প্রিলিমিনারি এক্সপেন্সটা যোগের কথা বলছি। ঠিক আছে ম্যাডাম? জি স্যার। এবার আমরা আসি ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। বলেন আমাদের প্রশ্নে স্থায়ী সম্পত্তি কয়টা আছে? একটা। একটা। 15,000 থেকে 19,000 টাকা হয়েছে, তাহলে 4,000 টাকা কি বৃদ্ধি পেয়েছে হ্রাস পেয়েছে? বৃদ্ধি পাইছে। বৃদ্ধি তার মানে ক্রয় না বিক্রয়? ক্রয় ক্রয়। কিন্তু সমন্বয়কে বলছে ইকুইপমেন্ট কস্টিং 5,000 টাকা ওয়াজ পারচেজ। তাহলে সমন্বয় বলছে পারচেজ করছে 5,000 টাকা, তাহলে 4,000 দিব না 5,000 দিব? 5,000। তাহলে এখানে লিখছি পারচেজ অফ ইকুইপমেন্ট 5,000 টাকা, একটাই যে সরাসরি শেষে করে দিছি, ব্র্যাকেট ক্লোজ করে দিছি। স্থায়ী সম্পত্তি আর আমাদের নাই। এবার আমরা চলে যাব দীর্ঘমেয়াদী ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। সর্বপ্রথম দেওয়া লাগে ডিভিডেন্ড। ডিভিডেন্ড আমাদের সমন্বয়ে চালে ছিল 6,000 টাকা বলা ছিল, এজন্য আমরা দিয়ে দিছি ডিভিডেন্ড 6,000 টাকা। এরপর আমাদের আসে দীর্ঘমেয়াদী। বলেন তো আমাদের প্রশ্নে দীর্ঘমেয়াদী কয়টা আছে? দুইটা একটাই, এটার সাথে লেস লাগা আছে। কমন স্টক 2500 থেকে 25,000 থেকে 27,000, তাহলে 2,000 টাকা বৃদ্ধি পাইছে। আর প্রিমিয়াম অন কমন স্টক মানে কমন স্টকের উদিহার আগে ছিল 0, পরে হয়েছে 1,000, তাহলে এখানে 1,000 টাকা বৃদ্ধি পাইছে, আর এখানে হচ্ছে 2,000। তাহলে 2,000 1,000 মোট কত টাকা? 3,000। হ্যাঁ, 3,000 সম্পর্কে সমন্বয় 3 এ বলছে 200 শেয়ার অফ কমন স্টক ওয়াজ সোল্ড এন্ড ইস্যু 15 টাকা করে পার শেয়ার। তাহলে 200 এর 15 দ্বারা গুণ করলে কত হয়? 3,000 টাকাই হয়। আমাদের রেয়ামিলের পার্থক্য 3,000, সমন্বয় বলা আছে কত? 3,000। তাহলে আমরা সমন্বয়টা দিব। রেয়ামিলে এবং সমন্বয় থাকে, মিললেও আমরা সমন্বয় দিব, না মিললে আমরা কি দিব? সমন্বয়টা দিব। কথাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দেখছি যেহেতু বার্ষিক জন্য ইস্যু অফ কমন স্টক 3,000 টাকা, 200 এর 15 দ্বারা গুণ করে 3,000, তাহলে এই দুটো যোগ বিক্রয় তাহলে মাইনাসে 3,000। যেহেতু মাইনাস এর জন্য নিট ক্যাশ ইউজড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসে পাইছি প্লাসে 9,000, ইনভেস্টিং এ বলে মাইনাসের 5,000, ফাইন্যান্সিং এ বলে মাইনাসে 3,000। তাহলে তিনটা যোগ বিক্রয় করার পর থাকে 1,000 টাকা প্লাসে। এর জন্য লেখা আছে, এটার নাম লিখবো নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। ঠিক আছে, ওই লাইনটা আমরা এখানে লিখি নাই, উল্লেখে নাই, আপনারা সুন্দর করে লিখবেন নিট ক্যাশ ইনক্রিজ ডিউরিং দ্য ইয়ার। বলেন তো ইনক্রিজ কেন লিখলাম? বৃদ্ধি পাইছে 1,000 টাকা। বৃদ্ধি পেয়েছে। এর সাথে আমরা ওপেনিং ক্যাশ ব্যালেন্সটা কি করব? যোগ করব। তাহলে আমাদের প্রশ্নে ওপেনিং ক্যাশ ব্যালেন্স কত দিয়ে আছে বলেন? 3,000। যোগ করে ক্লোজিং এর টাকা 3,000। তাহলে 3,000 যোগ করে আমাদের এন্ডিং ক্যাশ ব্যালেন্স এখানে 4,000 টাকা হয়েছে। আমাদের প্রশ্নেও এন্ডিং ব্যালেন্স ছিল কত টাকা? 4,000 টাকা। তাহলে দুইটা মিলা গেছে, তার মানে আমাদের অঙ্ক কি? কমপ্লিট। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে 1 এবং 2 আমরা শেষ করলাম। এখন কাজ হচ্ছে আমি আপনাদের কিছু প্রশ্ন পড়িয়ে দিব, এই প্রশ্নগুলি আপনারা সুন্দর করে কি করুন? বাসায় থেকে করে নিয়ে আসবেন। হ্যাঁ, প্রথমে 3 নাম্বারটা ক্যাশ, এটা নিয়ে কাজ করে, এটা ওপেনিং এর সাথে যোগ করে ক্লোজিং এর সমান করি। অ্যাকাউন্ট রিসিভেবল একটা চলতি সম্পদ, ইনভেন্টরিজ একটা চলতি সম্পদ, ইনভেস্টমেন্ট কিন্তু স্থায়ী সম্পদ, এটা কিন্তু ইনভেন্টরি। তাহলে আমাদের চলতি সম্পত্তি কয়টা বলো তো দেখি? দুইটা। ইকুইপমেন্ট স্থায়ী সম্পত্তি, যারা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস যায়। দায়ের মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, ট্যাক্স পেয়েবল চলতি দায়, কমন স্টক এবং প্রিমিয়াম কমন স্টক, দুইটা কি বলেন তো দেখি? দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায়। রিটেনারিং লাগলো ডিভিডেন্ড নির্ণয় করার ক্ষেত্রে, আর অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন লাগলো ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক না? কারণ সমন্বয়ে আমরা পড়ি, প্রথমে লেখা আছে কোম্পানি 16,000 নিট ইনকাম, এটা কোথায় দিব আমরা? অপারেটিং অ্যাক্টিভিটিস। ওকে, equipment was depreciated 4,000 টাকা ডিউরিং দ্য ইয়ার। তাহলে ডিপ্রিসিয়েশন সরাসরি সমন্বয়ে বলা আছে 4,000। তাহলে কি আর এই অ্যাকুমুলেটেড প্রয়োজন আছে? না ভাইয়া। না। 3 নম্বর হচ্ছে ইকুইপমেন্ট কস্টিং 10,000 ওয়াজ পারচেজ, এই যে পারচেজ বলা আছে, ইকুইপমেন্ট পারচেজ 10,000। তাহলে এই দুইটার পার্থক্য দেখে আমাদের কোনো লাভ নাই। তাহলে ইকুইপমেন্ট পারচেজ কত টাকা দিব? 10,000। 10,000। ডিপ্রিসিয়েশনের জন্য আমাদের কস্ট প্রাইস ছিল 2,000 টাকা। যেহেতু ডিপ্রিসিয়েশন আমাদের প্রশ্নে সরাসরি 4,000 টাকা দিয়ে আছে, তাহলে এই 2,000 টাকা কোনো কাজ নেই, কারণ আমরা এই 2,000 টাকা আনি কি? ক্লোজিং অ্যাকুমুলেটেড মাইনাস ওপেনিং প্লাস এই যে কস্ট প্রাইস মাইনাস বুক ভ্যালু, এটা সূত্র ফালিয়ে মানটা আমাদের প্রশ্নে 4,000 টাকা দিয়ে আছে।
এই জন্য 4 নাম্বার সমন্বয়ে কোনো কাজ নাই। আর 200 শেয়ার মানে 200 শেয়ার 30 টাকা, তার মানে 6000 টাকা আমরা সরাসরি কমন স্টক কোথায় দিব? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দিব না? জি যেটা স্যার। সমস্যা রেওয়া মিলে বলা আছে ভাইয়া যে একটু কাম করতে 54 50 থেকে 54 মানে 4000 টাকা, আর কমন স্টক 0 থেকে 2000 মানে 2000, তাহলে 4000 2000 6000 টাকা, সমন্বয় 200 শেয়ার 30 দ্বারা গুণ করলে 6000 টাকা হয়েছে। তাহলে আমরা সমন্বয়টাই দিব, রেওয়া মিলেটা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর 6 নম্বর বলছে ডিভিডেন্ড 12000 টাকা, ডিভিডেন্ড আমরা কোথায় দিব? ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। 3 নাম্বারটা বাসায় কাজ থাকবে, 4 নাম্বারটা আপনাদের বাসায় কাজ থাকবে। এখানে পার্ট বি এর অঙ্ক শুধু বলছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস করা। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস শুধুমাত্র দুইটা জিনিস আছে, দীর্ঘমেয়াদী দায় এবং ডিভিডেন্ড বা ড্রয়িং। তাহলে বলেন তো এই নাম্বার বলছে পেমেন্ট অফ অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল কি ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস আসবে না আসবে না? আসবে না। বাদ। ইস্যু অফ কমন স্টক এটা কি আসবে না আসবে না? আসবে। যোগ না বিয়োগ? যোগ হবে। যোগ হবে। গুড। পেমেন্ট অফ ডিভিডেন্ড আসবে, যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। যোগ হবে। কালেকশন অফ নোট রিসিভেবল, নোট রিসিভেবল তো চলতি সম্পদ, অর্থাৎ এটা বাদ। ইস্যু অফ বন্ডস পেয়েবল দীর্ঘমেয়াদী দায় ইস্যু করছে, যোগ না বিয়োগ? যোগ। 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 আর পারচেজ অফ ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক দীর্ঘমেয়াদী দায় পারচেজ করছে, পারচেজ করলে কি কমে না বাড়ে বলো তো দেখি? নগদ টাকার পরিমাণ কমে না বাড়ে? কমে। কমে, এর জন্য এটা কি বিয়োগ। তাহলে এখান থেকে আমাদের দুইটা জিনিস আসলো না, এই এ নাম্বারটা আসলো না এবং ডি নাম্বারটা আসলো না, বাদ বাকি চারটা যোগ না বিয়োগ সব আমি লিখে দিছি। তাহলে 4 নাম্বারটা তোমাদের বাসায় কাজ থাকবে। ওকে, একটা দিয়ে দিব না এই পর্যন্ত থাকবে? ভাই এই পর্যন্তই থাক ভাই। আচ্ছা, প্রবলেম 5 নাম্বার 3 এর 4 নাম্বার পয়েন্ট একটু আরো 5 নাম্বার পর্যন্ত তোমাদের কাজ থাকবে, 5 নাম্বারটা আমি পড়াবো না, এগুলা এখানে যে তিনটা সময় অলরেডি পড়ানো শেষ আমাদের। তাহলে তোমাদের আগামী ক্লাসে কাজ থাকবে 5 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, এখানে যে তিনটা সমন্বয় হচ্ছে আমরা এই যে এই অঙ্কের তিনটা সমন্বয়, এই অঙ্ক 6টা থেকে যেগুলো তিনটা দিয়ে আছে, অতএব 5 নম্বর অঙ্কটা পড়লাম না, 5 নম্বর অঙ্ক আপনাদের বাসায় কাজ থাকবে। তোমার কোনটা সমস্যা? 3 এর 4 নাম্বার এইটা তাহলে সম্পূর্ণ। আমরা তো পরে দিলাম, এটা হলো ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে যে কষ্ট লাগে ওই কষ্টটা আমাদের প্রশ্নে সরাসরি 4000 ডিপ্রিসিয়েশন দিয়ে আসো, তো 2000 টাকা কোনো কাজ নাই, এটা আগে বলে দিলাম। ঠিক আছে ম্যাডাম? এই যে এইটা কিন্তু এই যে 5 নম্বরে ছিল, এই যে ফুললি ডিপ্রিসিয়েশন, এই যে 1000 টাকা, এটা ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে আছে, আমাদের প্রশ্নে ডিপ্রিসিয়েশন দেয়া নাই। তাহলে আমাদের অ্যাকুমুলেটর এই যে ক্লোজিং অ্যাকুমুলেটর দিয়ে আছে, তাহলে ক্লোজিং হচ্ছে 5500, ওপেনিং হচ্ছে 4500 প্লাস কস্ট পাই যে 1000 টাকা। বুক বলা নাই, বুক বলা তুমি জিরো ধরবা। বুঝতে পারছি? জি ভাই। তাহলে তোমাদের বাসায় কাজ থাকবে 5 পর্যন্ত, আগামী ক্লাসে আমরা 6 থেকে শুরু করব। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে।